সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা বিএনপির সভাপতি, এবং আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। দর্শক, আমরা দুজন অতিথির কাছ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, মুজিব, হাসিনা এবং সাম্প্রতিক সময় বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারীর প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতি, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। আজ 7 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 সাংসদদের বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব স্পিকারের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে সুপারিশ মানবাধিকার কমিশনের। ডিলারদের কারসাজিতে 3 গুণ দামে বিক্রি হচ্ছে বোরো বীজ। 2010 প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পর 36 সেনা কর্মকর্তার চাকরি ফিরিয়ে দিয়ে স্বাভাবিক অবসর। ব্যাংকগুলোর নিজেদের মধ্যে ঋণ দেয়া নেয়ার সুদের হার নির্ধারণে দেশে চালু হলো ডিবর। 2011 শেয়ার বাজারের দরপতন দেখলেন 33 লাখ বিনিয়োগকারী, পুঁজি হারিয়ে ক্ষুব্ধ। 5 দফা দাবিতে আন্দোলনে বাপা, 7 পাইলটকে নোটিশ। 2012 ঋণ পেতে IMF-এর সব শর্ত মানল সরকার, রয়েছে বেশি সুদে ঋণ নেয়ার পরিকল্পনা, অথচ অব্যবহৃত পড়ে আছে $1,346 কোটি। 3 বছরে স্বাস্থ্য খাতে নিয়োগ 45,000, অনিয়ম দলীয়করণের অভিযোগ। 2013 16 বছর পর পুলিশ বলছে কল্পনা চাকমাকে উদ্ধার করা যায়নি। পদ্মা সেতুর নকশা চূড়ান্ত না করে 116 কোটি টাকা বিল। 2014 সংখ্যালঘু গ্রামে হামলা, আওয়ামী লীগ নেতা ও পুলিশ প্রশাসনকে জানানো হলেও কেউ এগিয়ে না আসার অভিযোগ। 2015 নিজ কার্যালয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। ইটিভির অনুষ্ঠান প্রচার বন্ধ, চেয়ারম্যান আব্দুস সালাম কারাগারে। 2016 5 বছরেও ফেলানী হত্যার বিচার হয়নি, বন্ধ হয়নি সীমান্তে হত্যা। নির্মাণ বিধি মানছেন না বাড়ির মালিক ও নির্মাতা প্রতিষ্ঠান, নেই কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বেতন স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে ব্যাখ্যাকে ষড়যন্ত্রের অংশ বললেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 2017 1 বছরে লাশ হয়ে ফিরল 3,500 সৌদি প্রবাসী, অধিকাংশই আকস্মিক ও দুর্ঘটনাজনিত। রাসায়নিক বর্জ্য ও শহরের পচা পানিতে বুড়িগঙ্গায় বেঁচে আছে শুধু শিং মাছ। 2018 নিজের ছকে নেই নির্বাচন কমিশন, ফেলানী হত্যা 7 বছর, বিচার পাওয়া নিয়ে সংশয়। 2019 সাংসদদের 182 জনই ব্যবসায়ী, সুজন। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য 15,000 কোটি বিদেশি ঋণ পাচ্ছে SS পাওয়ার। 2020 গ্রেফতার করা, হাজতে রাখা দুদকের কাজ নয় প্রধানমন্ত্রী। আমার নিরাপত্তা কোথায়? ধর্ষণের প্রতিবাদে ও ন্যায় বিচার নিশ্চিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন। 2021 নির্বাচনী এলাকায় মসজিদ মন্দিরে বিতরণের জন্য প্রত্যেক সাংসদের বরাদ্দ দ্বিগুণ করার সুপারিশ ধর্ম মন্ত্রণালয়ের। 2022 ইউপি নির্বাচনের 5ম ধাপে নৌকাকে ছাড়িয়ে গেছে স্বতন্ত্র। হালদা রক্ষার নিষেধাজ্ঞা শুধু কাগজেই। 2023 জনগণ যদি বিজয়ী না করে জনগণের কাতারে চলে যাব প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় হঠাৎ ভেঙে পড়ল মঞ্চ। আবু আশফাক ভাইয়ের কাছ থেকে জানতে চাই। আবু আশফাক ভাই, আপনি দেখেছেন একটি সংবাদের শিরোনাম, সাংসদদের বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব স্পিকারের। সময়ের আলোকে বেতন বাড়ানো যেতেই পারে, কিন্তু এত টাকা বেতন পাওয়ার পরও তাদের কেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করতে হলো? এই গত 15-16 বছর
একদলীয় শাসন ক্ষমতায় থেকে তারা দুর্নীতি ছাড়া অন্য কোনো চর্চা আর করতে পারেনি। গণতন্ত্রের চর্চা তো ছিলই না, রাজনৈতিক কোনো চর্চা ছিল না, নির্বাচনের কোনো বালাই ছিল না। এরা শুধু কিভাবে কামাবে, বিদেশে পাঠাবে, বিদেশে বেগম পাড়া তৈরি করিবে, সেকে হোম তৈরি করবে, এগুলো নিয়ে ব্যস্ত ছিল। এদের দুর্নীতির কাঠামোটা টিআর কাবিখা থেকে শুরু করে শেয়ার মার্কেট, মেগা প্রকল্প, এমনকি ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পেও আমরা দুর্নীতির সংবাদ কিন্তু দেখেছি। এরা কোন পর্যায়ে চলে গেছিলেন যে এদেরকে টাকার এত বেশি প্রয়োজন, এরা টাকার মুহে অন্ধ হয়ে গেছিলেন, যে পাশের লোকটি যে না খেয়ে আছে সেটা দেখার মতো সময় ওদের ছিল না। অন্যান্য রাজনীতির উপর যে নির্যাতন নিষ্পেরণ চালানো হয়েছিল, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে আর কখনোই কোথাও কোনো দেশে না, দেখা কিন্তু যায়নি। আশফাক ভাই, এখানে রাজনীতির মূল উদ্দেশ্য তো হচ্ছে মানুষের কল্যাণ করা, এবং রাজনীতিবিদদের বলা হয় ভেন্ডর অফ ড্রিম, মানে স্বপ্নের ফেরিওয়ালা। এ পলিটিশিয়ান ইজ এ ভেন্ডর অফ ড্রিম। তো মানুষকে স্বপ্ন দেখানো এবং সেই স্বপ্নের আলোকে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এটিই তো আসলে রাজনীতির প্রিন্সিপাল। তো উল্টো চরিত্র কখন হয়, কেন হয় আসলে? রাজনীতিটা যখন একদলীয় হয়ে যায়, ফ্যাসিস্ট হয়ে যায়, তখন কিন্তু আর এই সমস্ত কিছুর বালাই থাকে না। তখন তারা অন্যের ভিন্ন ধর্মী রাজনীতির উপর কিভাবে নির্যাতন করবে এবং তাকে নিষ্পেষিত করবে, সেখানেই তাদের লক্ষ্য থাকে। এর জন্য তাদের যত যা প্রয়োজন, তাদের পুলিশ বাহিনী ধরেন, র্যাব বাহিনী ধরেন, বা বিভিন্ন সংস্থা ধরেন, বা আমলাদের ধরেন, সমস্ত যন্ত্রগুলো তারা ব্যবহার করেছে বিরোধী দলকে নিষ্পেষিত করার জন্য এবং সম্পদ আহরণের জন্য এবং নিজস্ব সম্পদ বাড়ানোর জন্য। তাহলে এখন কি আমরা সেই রাজনীতি থেকে বের হতে পেরেছি আশফাক ভাই, বা পারার চেষ্টা করছি কিনা? 16 বছরের জঞ্জাট একদিনে যদি শেষ করে দিব বলি তাহলে ভুল বলা হবে। একটু সময় লাগবে। আবার সেই সময়টা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে দেখা যাবে যে আবার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, ক্যান্সারের ট্রিটমেন্ট তো যত হ্যাঁ। দ্রুত করা যায়। এর জন্যই এখন যে তত্ত্বাবধায়ক বা এই অন্তর্বর্তীকালীন সময় সরকার যারা আছেন, তারা সংস্কারের কাজ হাতে নিয়েছেন। তাদের কাজটা কিন্তু নির্বাচনী সংস্কারটা মেনলি করা। কারণ নির্বাচন সংস্কার করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বোঝায় দিলে নির্বাচিত সরকার এসে তারা দেশ সাজাবে, দেশটাকে নতুনভাবে গড়ে তুলবে। সংসদ সদস্যদের কি সম্পদের তো একটা লিমিট থাকা প্রয়োজন, না হয়তো এরকম মনে করেন স্পিকার বেতন বাড়ানোর একদিক থেকে প্রস্তাব দিবে, অন্য দিক থেকে দেখা যাবে যে সংসদ সদস্যদের 500 গুণ 700 গুণ সম্পদ বেড়ে যায় বছরের পর বা মেয়াদান্তে। এটির জন্য আসলে সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা বিধিমালা থাকা উচিত কিনা? রাষ্ট্র দখলকারী, ক্ষমতা দখলকারী যারা ছিলেন, তারা কিন্তু এটার একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেছে। তারা কখনোই কিন্তু জনগণের সেবক হতে চায় নাই, জনগণের শোষক হয়েছে। এর জন্যই জনগণের আস্থার প্রতি তাদের কোনো বালাই ছিল না। তারা যা মন চেয়েছে তাই করেছে। পরিণতিতে দেশটা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মানে বাংলাদেশকে একটা প্রজেক্ট বানিয়ে ফেলেছে। প্রজেক্ট, পুরো দেশটা একটা প্রজেক্ট বানিয়ে ফেলেছে, একটা কসাইখানা বানিয়ে ফেলেছে বলতে গেলে। কিসের আয়না ঘর, যেখানে একটা জীবিত মানুষকে মৃত্যুর কবরের মধ্যে মতো জায়গায় নিয়ে শুয়ে রাখা হয়তো বছর পর বছর। রাজনীতির এক ধরনের গুণগত পরিবর্তন আনা প্রয়োজন, এবং আপনি তো নিশ্চয়ই মনে করেন যে এই সংস্কারের মাধ্যমে শুধু রাষ্ট্র সংস্কার না, রাজনীতির সংস্কার সবার আগে জরুরি। রাজনীতি মানেই মানুষের সেবা করা, জনগণের সেবা করা, দেশের উন্নয়ন করা। সেখান থেকে আমরা অনেক দূর সরে গিয়েছিলাম। এখন আমাদের দায়িত্ব সকলকে একত্র করে সমস্ত ভেদাভেদ বলে আমরা একটা নতুন দেশ গড়ি। আমার হৃদয় দিয়ে দেশটাকে ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে আমার নিজের সন্তানের মতো দেশের অন্যান্য জাতিকে দেখতে হবে। খন্দকার আবু আশফাক, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু রাশেদ খানের কাছ থেকে শুনে আসি। রাশেদ খান, আপনিও একটি সংবাদের শিরোনাম দেখেছেন, আমরা দেখিয়েছি, বিমা খাতের দুর্নীতির আইন নেই, তদন্তও নেই। দৈনিক প্রথম আলোর সংবাদ ছিল এটি। আইন থাকলে কি তদন্ত হয়ে যেত? আইন তদন্ত কিছুই যদি কাজ না করে, সেক্ষেত্রে আসলে কাজ করবে কিসে? 1991 সালের যে বীমা কোম্পানি আইন এবং 1993 সালের আর্থিক প্রতিষ্ঠান আইন এবং 2010 সালের যে বীমা আইন, সেখানে কিন্তু বীমা কোম্পানির যারা চেয়ারম্যান এবং যারা পরিচালক, তাদেরকে পাবলিক সার্ভেন্ট হিসেবে উল্লেখ করা হয়নি। এবং এই যে আর্থিক প্রতিষ্ঠান নীতিমালা, সেখানে কিন্তু দুদককে অন্তর্ভুক্ত করা হয়নি।
এখন যদি আইন না থাকে এবং সেখানে যদি দুদক কাজ করতে না পারে, তাহলে এই বীমা কোম্পানির যে সকল দুর্নীতিবাজ চেয়ারম্যান এবং পরিচালক, তাদের বিরুদ্ধে আপনি কিভাবে ব্যবস্থা নেবেন? আসলে হাসিনার আমলে আইন থাকলেও আসলে তার কোনো প্রয়োগ আমরা দেখি নাই। সুতরাং আইন থাকলেও তাদের বিচার হতো, এটা আমরা বিশ্বাস করি না। তবে হাসিনার আমলে যে সকল বীমা কোম্পানি বা তাদের যে পরিচালক, তাদের যে চেয়ারম্যান, তারা যে সকল দুর্নীতি করেছে এবং মাঠ পর্যায় থেকে এই যে সাধারণ গ্রাহকদের টাকা তারা নিয়ে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় তারা বিনিয়োগ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা গ্রাহক তাদের সাথে ফাঁকিবাজি করা হয়েছে। আমি মনে করি এখন নতুন আইন করার মাধ্যমে এখন তাদের বিচারের আওতায় আনার সুযোগ আছে। কিন্তু রাশিদ খান, আমাদের তো প্রচুর আইন আছে, কিন্তু এই আইন তো আমরা গত 16 বছর কাজ করতে দেখিনি। আমাদের মানবাধিকার আইন আছে, আমরা নানান ধরনের মানুষকে সুরক্ষার আইন আছে, সব ধরনের সোশ্যাল সেফটি আইন আছে, পার্সোনাল সেফটি আইন আছে, কিন্তু তারপরেও তো গত 16 বছরে এই মানুষগুলোই সবচেয়ে বেশি অরক্ষিত ছিল, অনিরাপদ ছিল, মানে এক ধরনের শঙ্কার মধ্যে ছিল। আইন থাকলো কিন্তু আসলে তদন্ত নেই, বা তদন্ত থাকলো আইন নেই। তো সেক্ষেত্রে করণীয় কি? আসলে আমরা কিভাবে আসলে এই রাস্তা থেকে বেরোতে পারি? দেখেন, আমি কিন্তু স্পষ্ট হয়ে বলেছি যে হাসিনার আমলে আইন থাকলেও তার কাজ ছিল না। আর যেখানে বীমা কোম্পানির কোনো আইনই নাই, সেখানে আপনি কিভাবে তদন্ত করবেন, কিভাবে এই অপরাধীদেরকে আপনি বিচারের আওতায় আনবেন? তাহলে এই বীমা কোম্পানির টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো যারা পরিচালক ছিল, যারা চেয়ারম্যান ছিল এবং সরকারের অনেকে তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। সুতরাং সেক্ষেত্রে সরকারের ওই যে দালাল চক্র তাদেরকে দিয়েছে, নিজেরা ভাগ বাটোয়ারা করে খেয়েছে। হাসিনার আমলে আসলে কোনো আইন বা সংবিধান কোনো কিছুই ফাংশন করে নাই। সুতরাং এখন আমি মনে করি যে আইন ছিল কি না ছিল সেটি গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফ্যাসিবাদের আমলে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিচার করা। এই বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আমরা নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটি কোনোভাবেই আমাদের পূরণ হবে না। সুতরাং এই সরকারের যে দায়িত্ব, সরকারের আইন উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে আমরা আগামী 1 বছরের মধ্যে আমরা গণহত্যার বিচার করব। শুধু গণহত্যার বিচার না, যেমনিভাবে লুটপাট করা হয়েছে, অর্থ পাচার করা হয়েছে, মানুষের সম্পদকে দখল করা হয়েছে, প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এখনো পর্যন্ত আপনি দেখেন যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের কয়জনকে ধরা হয়েছে? আওয়ামী লীগের যারা এতদিন ধরে অর্থ পাচার করেছে, যারা আর্থিক খাতকে ধ্বংস করেছে, যারা নামে বেনামে অ্যাকাউন্ট খুলে বিদেশে টাকা পাচার করেছে, যারা এই যে বিভিন্ন আপনার ব্যাংক খুলে জনগণের টাকা তারা আত্মসাৎ করেছে এবং সেখান থেকে এই যে সালমান এফ রহমান ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে লুটপাট করেছে, এবং এই যে তাদের কত টাকা তারা আসলে দেনা বা ব্যাংকগুলো কত টাকা পায় বা কত টাকা আসলে তাদেরকে মওকুফ করা হয়েছে আমরা কিচ্ছু জানি না। সুতরাং আমরা মনে করি যে আর্থিক খাতের সমস্ত দুর্নীতি, অর্থ পাচার এগুলো তদন্ত হতে হবে। গণহত্যার পাশাপাশি দুদকের মাধ্যমে যে সকল 300 ডামি এমপি ছিল, যারা আওয়ামী লীগের গডফাদার ছিল, যারা আওয়ামী লীগের ব্যবসায়ী ছিল, দুদকের মাধ্যমে তাদেরকে মামলার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই যে দেখেন এখন দেশে দুদক কি স্বাধীন? দুদক স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? অতীতে তো পারেনি, এখন পারবে, এই বিশ্বাস আপনি কি করে রাখেন? দুদকের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন, আমি যতদূর তাকে চিনি জানি, তিনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তিত্ব। আমি মনে করি যে তিনি যদি কাজ করার সুযোগটা পান, তিনি অত্যন্ত ভালোভাবেই কাজটা করবেন, কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি একজন ভালো মানুষ এবং তিনি কিন্তু আওয়ামী লীগের আমলে বঞ্চিত ছিলেন এবং তিনি আওয়ামী লীগের আমলে ভালো কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু ভালো কাজ করতে গেছেন, এটি তার বড় অপরাধ। আওয়ামী লীগের আমলে যারা ভালো চিন্তা করেছে, ভালো কাজ করতে চেয়েছে, তাদেরকে কিন্তু ভালো চিন্তার মধ্যে থাকতে দেওয়া হয়নি, ভালো কাজ করার সুযোগ দেওয়া হয়নি। সেই জায়গায় যারা বঞ্চিত ছিল, যারা আসলে ভালো মানসিকতা ছিল, তাদের একজনকে দুদকে বসানো হয়েছে। আমি দৃঢ় বিশ্বাস করি যে তিনি যদি চান এবং সরকার যদি তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, তাহলে অবশ্যই এই অপরাধীদেরকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা সম্ভব। কিন্তু কথা হলো যে আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশের অন্যান্য উপদেষ্টা বলেন, তারা কতটুকু আসলে তাকে দিয়ে কাজ করিয়ে নিবে সেটি কিন্তু দেখার বিষয়। আপনি দেখেন এখনো পর্যন্ত শেখ পরিবারের একজন এমপিকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এখনো পর্যন্ত যারা অর্থ পাচার করেছে সেই অর্থ পাচারকারীদের একজনও এই সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, এবং এই যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনবে সেই বিষয়েও আসলে এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়নি। তো সামগ্রিকভাবে আমাদের আরো অপেক্ষা করতে হচ্ছে। আইন যেখানে ছিল সেই আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। ওই আইনকে ব্যবহার করেই এই আওয়ামী লীগের যারা অপরাধী এবং যারা দুষ্কৃতিকারী
তাদেরকে আইনের আওতায় এবং আনতে হবে। রাশিদ খান, আরেকটি জিনিস, যে ক্ষমতায় টিকে থাকতে যে প্রশাসনের যেই যন্ত্রগুলো সহযোগী ভূমিকা পালন করেছে বা যে ব্যক্তিরা সহযোগিতা করেছে, তাদেরকে আপনি যদি আইনের মুখোমুখি না করেন তাহলে কিন্তু সেই হেজিমনি থেকেই যাবে এবং রাষ্ট্র প্রতিনিয়ত প্রত্যেকদিন নিত্য নতুন ধরনের চ্যালেঞ্জের মুখে এই সরকার এবং রাষ্ট্র পড়তেই তো পারে। পুলিশ, বিজিবি এবং র্যাব এখনো পর্যন্ত পুলিশের কয়জন ওই অপরাধী যারা খুনি কয়জনকে গ্রেপ্তার করা হলো, বিজিবির কয়জনকে ধরা হয়েছে, র্যাবের কয়জনকে ধরা হয়েছে, যারা সরাসরি ছাত্র জনতার বুকে শুট করে হত্যার মতন ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনি যদি না ধরেন তাহলে যতই আইন করেন ওই আইন দিয়ে আসলে দেশের কিচ্ছু হবে না। সংস্কার যদি করতে চান তাহলে আমি যে কয়েকটি কথা বলতেছি এগুলো করেন, দেখবেন সংস্কার অনেক কিছু হয়ে যাবে। সমাজে যে লোকটি, ছাত্রলীগ আওয়ামী লীগের যে লোকটি জুলুম চালিয়েছে তাকে আপনি অপরাধী মনে করেন না। যে লোকটি এই যে অভ্যুত্থানের সময় বা কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার আন্দোলনে বাধা দিয়েছে, ইট পাটকেল ছুঁড়েছে, গুলি করে হত্যা করেছে, অস্ত্র দিয়ে আঘাত করেছে, কোপ মেরেছে, তাদেরকে আপনি অপরাধী মনে করেন না? তাদের কয়জনকে ধরেছেন? সারা দেশেই তো বাধা দেওয়া হয়েছে, সারা দেশে হামলা চালানো হয়েছে। এই ঢাকা শহরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাত কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনকি নারী শিক্ষার্থীদেরকে যেভাবে হামলা চালানো হয়েছে, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ দেখেন কিভাবে 16-17 জুলাই সেখানে নারীদের উপরে লাঞ্ছনা করলো, নারীদেরকে আঘাত করলো, সেখানে লাঠি দিয়ে নারীদেরকে ব্যত্রাঘাত করছে, আপনি দেখেছেন তো? সেই ছাত্রলীগের কয়জনকে ধরলেন আপনি? এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4-5 জন ছাত্রলীগকে ধরতে পেরেছেন? সেখানে তো মিনিমাম প্রায় 1000 খানিক ছাত্রলীগ ছিল, তো আপনি 1000 খানিক ছাত্রলীগের মধ্যে 100 জনকে ধরছেন না তো? আপনি যদি গ্রেপ্তার না করেন আর যতই আইন করেন, আওয়ামী লীগের অপরাধীদেরকে কারাগারের বাইরে রেখে কোনোভাবেই আপনি দেশ চালাতে পারবেন না। সরকারের প্রতি আমরা এই আহ্বান সবসময় জানিয়েছি। শেখ পরিবারের যারা ছিল তাদেরকে ধরতে হবে, আওয়ামী হাইকমান্ডের যারা ছিল তাদেরকে ধরতে হবে। রাশিদ খান, আপনার কাছ থেকে আবারও শুনবো। আবু আশফাক, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই। জনগণ যদি বিজয়ী না করে জনগণের কাতারে চলে যাব, শেখ হাসিনা বলেছিলেন এই কথাটি। জনগণের কাতারে না এসে তিনি পালিয়ে গেলেন। তিনি কি নিজেকে জনগণ মনে করতেন না বা জনগণের একজন মনে করতেন না? উনি যা বলতেন তা করতেন না, আর যা করতেন তা বলতেন না। উনি জনগণকে বিশ্বাস করতেন না। একটা সময় জনগণও ওনাকে বিশ্বাস করেনি, তাই ওনাকে পালিয়ে যেতে হয়েছে। উনি ছিলেন পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল লেডি ইন দ্য ওয়ার্ল্ড। উনি যা খুশি তাই করতেন। ওনার সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রগুলি যেভাবে খুশি সেভাবে উনি ব্যবহার করতেন। উনি বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতেন। ওনার শেষ কথা কী ছিল? পালিয়ে যাওয়ার 2 দিন আগে, শেখের বেটি পালায় না, কিন্তু ওনাকে পালাতে হয়েছে। উনি বিরোধী দলের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলতেন যে ওনার আর চিকিৎসা দরকার কি, উনি আর কয়দিন বাঁচবে। আরে কয়দিন বাঁচবে এটা তো নির্ধারণ করবে আল্লাহ, উনি তো নির্ধারণ করা কেউ নেই। আর মানুষ সম্বন্ধে মানুষ এইভাবে এই ভাষায় কথা বলতে পারবে, সেটা মানুষের কথা না, সেটা অমানুষের কথায় পরিণত হয়। তার মানে মানুষের গণতন্ত্র ছিল না, মানুষের ভোট অধিকার তো ছিলই না, ভোট তো হয়নি, এবং মানুষের কণ্ঠ কিন্তু রোধ করে রাখা হয়েছে। এটা কেন শেখ হাসিনা আসলে কেন করতে চাইতেন এটা? ওই যে উনি যা বলবে সেটাই সঠিক, আচ্ছা আচ্ছা, আর অন্যরা যা বলবে সব ভুল। তার মানে উনি অ্যাবসলিউট জায়গায় চলে গিয়েছিলেন। উনি চেয়েছিলেন যে অ্যাবসলিউট পাওয়ার এবং অ্যাবসলিউট পার্সোনালিটি হয়ে গিয়েছিলেন। উনি এরকম উনি একক ক্ষমতা চেয়েছিলেন, একক ক্ষমতায় ভোগ করার চেষ্টা করেছেন উনি একক যতদিন ছিলেন। কর্তৃত্ব এস্টাবলিশ করে একক ব্যক্তি। উনি ওনার আমলাদের উপর নির্ভরশীল ছিলেন, ওনার পুলিশ, র্যাব, বিজেপি এদের উপর নির্ভরশীল ছিলেন। আমাদের নেতাকর্মীদের উপর কয়েক লক্ষ মামলা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশ ছাড়তে বাধ্য হতো, পালিয়ে যেতে বাধ্য হতো। কার 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 কতটুকু সম্পদ আছে, কে কতদিন পালিয়ে থেকে খাবে, কে কাঁদে কতদিন আশ্রয় দিবে। একটা সময় তো আসতো তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হতো, এবং শেখ হাসিনা সেটাই চেয়েছিল। জি, ধন্যবাদ আবু আশফাক ভাই। আপনার কাছ থেকে শুনবো রাশেদ খান। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য 15,000 কোটি টাকা বিদেশি ঋণ পাচ্ছে এসএস পাওয়ার, মানে এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠান। বিদেশিরা কেন পরিবেশের জন্য প্রতিকূল প্রকল্পে ঋণ দেয়? সরকারও বা কেন আত্মবিধ্বংসী সব প্রকল্প নিয়েছিল? এস আলম গ্রুপ অর্থাৎ এসএস পাওয়ার, এই পাওয়ার কিন্তু জনতার পাওয়ার না। এই পাওয়ার ছিল শেখ রেহেনা এবং শেখ হাসিনার পাওয়ার। এস আলম গ্রুপকে বলা হতো যে শেখ হাসিনা এবং শেখ রেহেনার ভ্যানিটি ব্যাগ, অর্থাৎ এই যে লুটপাট,
আপনার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য লুটপাট করা, বিদেশি ঋণ নেওয়া, এগুলো যা কিছু হয়েছে শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে। বিদেশিরা কেন এইসব বিধ্বংসী প্রকল্পের লোন দিতেন? না, বিদেশিদেরকে বোঝানো হতো যে আমার দেশের উন্নয়নের জন্য এটা প্রয়োজন, এবং বিভিন্ন বাংলাদেশের যে পরিবেশ বিশেষজ্ঞ তাদের মাধ্যমে বিভিন্ন অ্যানালাইসিস করিয়ে দেখানো হতো, দেখেন এই কারণে কিন্তু পরিবেশের ধ্বংস হবে না। এখন বিদেশিরা তারা তো আসলে এত কিছু যাচাই বাছাই করার সুযোগটা পায়নি, বা নিরাপত্তার কারণে ওই অঞ্চলের মানুষের সাথে কথা বলবে, তদন্ত করবে, সেটিও পারেনি। বা লোক তারা সরকারের দেখানো উপরে- বা নিজেদের মতো লোক বসিয়ে তাদের দেখে দিয়ে ফিজিবিলিটি স্টাডি করে না, আবার করিয়ে যে নিত। কোম্পানিগুলোর কাছ থেকে বা যে সরকারের কাছ থেকে যারা কাজ পাওয়াই দিত তাদেরকে মনে করেন যে 10% দেওয়া হতো বা 20% দেওয়া হতো। অর্থাৎ এই যে বাংলাদেশে যা কিছু হয়েছে বিদেশি ঋণ, এইগুলো মূলত ছিল লুটপাটের প্রজেক্ট, এবং এই প্রজেক্টগুলো শেখ হাসিনার নেতৃত্বে, শেখ রেহানার নেতৃত্বে এবং জয়ের নেতৃত্বে হয়েছে। তারা মূলত এই কাজগুলো, তারা বলতো যে আমরা উন্নয়ন করব। এই যে পদ্মা সেতু, এখন এই পদ্মা সেতুর ঋণের টাকা চায়না থেকে বলেন বা এর আগে আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা আসলে নিতে চেয়েছিল, বা সর্বশেষ চীনের কাছ থেকে নিয়েছে। এখন এই যে টাকাটা নিল, পুরোটা কি আসলে তারা খরচ করেছে? তাদের উদ্দেশ্য ছিল আসলে পদ্মা সেতু না, উদ্দেশ্য ছিল যে এই যে বড় বড় প্রজেক্টগুলো করবে এবং এইখান থেকে আসলে পার্সেন্টেজ ভোগ করবে। মনে করেন এই কাজে 20% জয় বিদেশে পাচার করেছে। জয় ঋণ নিল বিদেশিদের কাছ থেকে 80%, হ্যাঁ বাংলাদেশ 80% খরচ করলো আর 20% জয় পাইলো। তো লাভটা হলো কার? লাভটা তো জয়ের হলো। এই ঋণটা পরিশোধ করতে হবে আমাকে, আপনাকে, এদেশের সাধারণ মানুষকে। অর্থাৎ ওরা যেটি করতো, উন্নয়নের নামে হরিলুট বসিয়েছিল। জি। মা ছেলে খালা মিলে দেশটা আসলে ধ্বংস করার একটি প্রজেক্ট শুরু করেছিল। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাতে হয় যে তারা অভ্যুত্থানের মাধ্যমে এই প্রজেক্টটা ধ্বংস করে ফেলিয়েছে। কিন্তু আমার কথা হলো যে এখন কি তদন্ত করবেন না? এরা যে এত সম্পদ অর্জন করলো, কিভাবে করলো? প্রত্যেক আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে তদন্ত হইতে হবে, জি। প্রত্যেক আওয়ামী লীগের বড় নেতাদের বিরুদ্ধে তদন্ত হইতে হবে। আপনি জানেন একটা ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের নেতা 1000 কোটি টাকার মালিক, তার বিরুদ্ধে আপনি তদন্ত করবেন না? আপনি শুধু রাঘব বল ধরলেন, চুনোপুটি বাদ দিলেন হবে না, আবার চুনোপুটি ধরলেন, রাঘব বল বাদ দিলেন হবে না। যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে আমি মনে করি এদের প্রত্যেকের তদন্ত হবে। মানে অপরাধের বিবেচনায় তদন্ত হওয়া অপরাধের উচিত। বিবেচনায় না, এরা অপরাধ প্রত্যেকেই প্রায় করেছে, কম বা বেশি। আবু আশফাক ভাই, আরেকটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই। ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় হঠাৎ ভেঙে পড়ল মঞ্চ। আমরা এরকম একটি সংবাদের শিরোনাম দেখলাম। সব খাওয়া শেষ হলে ফ্যাসিবাদ কি এভাবেই নিজেদেরকে খেয়ে ফেলে কিনা? উনি স্টেজে বক্তব্য রাখছেন, হঠাৎ করে স্টেজটা এবং উনি বলেছিলেন যে খেলা হবে ওই সময়। স্টেজটা ভেঙে পড়ে গেল। মানে এটা একটা খেলাও বটে। এরা এত দুর্নীতি করেছে, খোঁজ নিলে দেখবেন, তদন্ত করলে দেখবেন যে সেই স্টেজের মধ্যেও দুর্নীতি ছিল। মানে যে টাকা বাজেট করা ছিল তার চেয়ে অল্প টাকায় স্টেজ তৈরি করেছিল, সেটাও ভেঙে পড়েছে। ওনাদের আর দেশে কিছু রাখার মতো কিছু ছিল না, আর দেশ চালানোর মতো কিছু না। আমরা যদি দেশ ছেড়েও দিতাম, ওনারা কিন্তু দেশ চালাতে আর মানে সব পারতেন না। খাওয়া শেষ করে একদম ফেলেছিলেন। তলাবিহীন ঝুরি হিসেবে পরিচিত করেছিলেন। দেশের অর্থ পাচার করে, বিদেশে পাচার করে সমস্ত কিছু শেষ করে দিয়েছিলেন। কারণ ওরা জানে ওনারা দেশে থাকতে পারবে না, এদেশে টাকা রেখে তো ওনাদের লাভ নেই, সমস্ত টাকাগুলো বাইরে পাঠাচ্ছে। এখন এখান থেকে আসলে তো আমাদের বের হতে হবে। সেই বের হওয়ার পথটা কি? আপনার কি মনে হয় কোন পথে আমরা আসলে বের হতে পারি এখান থেকে? এখান থেকে বের হতে হলে ছোট করে আমাদেরকে বলবেন। আইনের শাসনে যেতে হবে। যার যে সংস্থাগুলো আছে তাদেরকে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে, এবং তাদেরকে নিষ্ঠাভাবে সততাভাবে কাজ করছে কিনা সেটা তদারকি করতে হবে। এই যে নতুন সরকার, এই সরকারের কাছে আপনার পরামর্শ বা প্রত্যাশা কি? এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা নির্বাচন পদ্ধতিটাকে সংস্কার করুন। আমাদের যে মানুষের যে ভোট অধিকার ছিল না, সঠিকভাবে ভোটারগুলো তৈরি করেন, নতুনভাবে ভোট করার সুযোগ দেন, তা নতুন ভোটার হোক, নির্বাচন পদ্ধতিগুলো ঠিক করেন, এবং নির্বাচন যারা করবেন তারা যেন সঠিক পন্থায় করতে পারেন, এগুলো আপনারা নিশ্চিত করেন। রাশেদ খান, 5 বছরেও ফেলানি হত্যার বিচার হয়নি, বন্ধ হয়নি সীমান্তে হত্যা। আওয়ামী লীগ কি ইচ্ছে করেই ভারতের কাছে বিচার চায়নি? এই বিচার না হওয়ার কারণ এবং এই সরকারের আসলে করণীয় কি? কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সরকার ছিল না, আওয়ামী লীগ ছিল ভারতের সরকার। ভারত জোরপূর্বক ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, রাষ্ট্রীয় মেকানিজম বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বা রকে ব্যবহার করে আসলে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। জনগণের ভোটে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। তো যে সরকার আসলে ভারতের সরকার, সেই সরকার কিভাবে আমার বোন ফেলানি হত্যার বিচার চাইবে? সীমান্তের কাঁটাতারে ফেলানিকে ঝুলিয়ে রেখেছিল
ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। এত বড় নির্মম একটি ঘটনা, সেই ঘটনার বিচার আওয়ামী লীগের আমলে হয়নি। ভারতের সাথে নাকি তাদের রাখি বন্ধনের সম্পর্ক। শেখ হাসিনা নিজে বলেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। এই জন্য দেখেন যে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র এই ঘৃণিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জায়গা দেয়নি, ভারতে গিয়েছে। ভারত তাকে রেখেছে কিভাবে, কি কারণ রাখলো, কি কারণে? এই দেশের সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। তাহলে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে থাকতে পারে? ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। চিঠি দিয়েছে, এখনো পর্যন্ত সরকারের চিঠির কোনো জবাব দেওয়া হয়নি। তার মানে কি? তার মানে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যা বা ক্ষতি যতটা না আওয়ামী লীগ করতে পেরেছে, তার থেকে বেশি ভারত আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে। অর্থাৎ এইখানে ভারত মনে করেছিল যে বাংলাদেশকে তার একটি অঙ্গরাজ্য বানাবে। আমার পরামর্শ বা প্রত্যাশা সেটি হলো যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় এবং আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই। বিএনপি চায়, জামাত চায়। একটি দলকে দেখাতে পারবেন না যে কেউ রাষ্ট্র সংস্কার করতে চায় না। আমরা প্রত্যেকে রাষ্ট্র সংস্কারের পক্ষে। আমি মনে করি যে এই সরকারের উচিত হবে সকল রাজনৈতিক শক্তি এবং অন্যান্য স্টেক হোল্ডার তাদের সাথে বসে একটি রোডম্যাপ তৈরি করা এবং সরকারের পরিকল্পনা তৈরি করা যে সরকার কি করতে চায়, এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যেমন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, এই সংস্কারগুলো যদি আপনি মোটামুটি করতে পারেন, তাহলে কিন্তু ৭১-এর যে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ গঠন করা সম্ভব। সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ প্রকাশ করেন, পরিকল্পনা প্রকাশ করেন। আপনারা জাতিকে কিন্তু স্পষ্ট করে খোলাসা করছেন না, এই কারণেই কিন্তু জাতীয় ঐক্য এবং সংহতি ভেঙে পড়েছে। আমরা চাই সরকারের উচিত সবার সাথে বসা, আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নতুন বাংলাদেশ গঠন করতে চাই, সেটি খোলাসা করা। জি, ধন্যবাদ রাশেদ খান, আপনাকে ধন্যবাদ খন্দকার আবু আশফাক, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। এই বৈপ্লবিক পথচলায় জাতীয় ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি। আমরা আর একদলীয় গণতন্ত্র চাই না। এবার হোক বহুদলের গণতন্ত্র, ফিরে আসুক অংশীজনের স্বীকৃতি। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।